এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। 21শে জুলাই একটা হলো বটে রাজ্যে, গোটা রাজ্যে এতদিন পর্যন্ত রমিয়ে হয়েছে 21শে জুলাই পালন। কি না কি দেখেছি আমরা মঞ্চে, নচিকেতার গান, দেবের নাচ, দূর দূরান্ত থেকে মানুষের আসা, বিশাল একটা উৎসব মৎসব, দেদার খানা পিনা, কত কিছু। কিন্তু এবারে 21শে জুলাইয়ে চারটে মঞ্চ, রাজ্যের মধ্যে 3খানা মঞ্চ। কংগ্রেসও 21শে জুলাই পালন করলো, তাদের সেই পুরনো স্মৃতি টেনে নিয়ে এসে। তৃণমূল কংগ্রেসের দুখানা মঞ্চ, একটা হৃত তৃণমূল, একটা হৃত তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, আর অন্যদিকে বাকি সব এমএলএ মিলে, তৃণমূল কংগ্রেসের প্রায় সিংহভাগ এমএলএ মিলে, তারা যে আলাদা করে তৃণমূল কংগ্রেস আসল বলে দাবি করেন নিজেদেরকে, সেই ঋতব্রত এবং তার তৃণমূল, তাদের আবার একটা সেলিব্রেশন দেখলাম। আবার দিল্লিতেও দেখলাম যে সমস্ত তৃণমূল সাংসদরা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নতুন দলে জয়েন করে আবার দূর থেকে সাপোর্ট করেছে এনডিএ কে, তাদেরও সেলিব্রেশন দেখলাম। প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র কি শহীদ স্মরণে 21শে জুলাই চলল? না, বোধ হয় পশ্চিমবঙ্গের রাজনীতির আরো একটা কঙ্কালসার চেহারা বিরোধীদের, সেই ছবিটা বোধহয় স্পষ্ট হলো এই 21শে জুলাইয়ের মঞ্চে। যে ভাষায় একে অপরকে আক্রমণ করে চলেছে প্রত্যেক মুহূর্তে, তাতে বিরোধিতা করবে কখন? সুস্থ গণতন্ত্রে বিরোধী অত্যন্ত জরুরি। যদি বিরোধীর এই হাল হয়, তাহলে এরপর এই রাজ্যের গণতন্ত্র পরিবেশ রক্ষা করার জন্য বিরোধী কোথায় খুঁজে পাওয়া যাবে? এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে যে অশালীনতা কোথাও ক্রমশ ভেতরে ঢুকতে থাকছে, ক্রমশ প্রবেশ করতে থাকছে, এর সলিউশনটাই বা কোথায়? গুন্ডা দমন আইন তো আর রাজনীতির ক্ষেত্রে খাটে না, তাই না? আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করব এমনই কিছু উদাহরণ নিয়ে, সঙ্গে থাকবেন। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। হাওড়া স্টেশন চত্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গা, সকাল থেকে 21শে জুলাইয়ের সেই চেনা ছবি যে এত বছর ধরে আমরা দেখে এসেছি, সেই ছবিটা কার্যত উধাও হয়ে গিয়েছিল। অনেকেই বলবেন যে হ্যাঁ, সময় বদলে গেছে, দিন বদলে গেছে, সরকার বদলে গেছে। স্বর্ণালী, আপনি কি এখনো আশা করেন যে 21শে জুলাইয়ের জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসবেন? যারা আমাকে এই কথাগুলো বলবেন, তাদেরকে আমি পাল্টা বলতে চাই, 2011 সালে চলে গিয়েছে বামফ্রন্ট, সিপিএম নেই। বিধানসভা এতকাল শূন্য ছিল, এখন 1 রয়েছে। এখনো পর্যন্ত সিপিএম যদি কোনো মিটিং মিছিল ডাকে বা বিভিন্ন জায়গাতে, সেখানে এখনো লাল ঝান্ডা দেখতে পাওয়া যায়, লোকজন চলে আসেন সময়ের আগে আগে। তাহলে তৃণমূল কংগ্রেসটা এমন কিসের উপর ভিত্তি করে তৈরি ছিল, যেখানে মাস ঘুরতে না ঘুরতেই দলটা পুরো ফাঁকা হয়ে গেল তো বটেই, এবং দলের যে কর্মী সমর্থকেরা, তারাও বেহাত হয়ে গেলেন। 21শে জুলাই, তার সঙ্গে তো সরাসরি তৃণমূলের সম্পর্কও নেই, সম্পর্ক কংগ্রেসের। সেই কর্মী সমর্থকেরা যারা শহীদদের পাশে থাকার জন্য এই দিনটাকে ডেডিকেট করে রেখেছিলেন, তারা কোথায় গেলেন? তারাই বা কেন এলেন না? এই ছবিগুলো যখন আমরা দেখছি এবং যখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মঞ্চ দেখছি, ঠিক সেই সময় সব থেকে বড় ধাক্কা বোধ হয় তৃণমূল কংগ্রেসের যারা এখনো পর্যন্ত কিছু পুরনো সৈনিক রয়ে গিয়েছেন তাদের কাছে। কি সেই ধাক্কা? মঞ্চ থেকে
বিজেপি বিরোধিতা করছে, বিজেপি এখন সরকার, তাই সরকার বিরোধিতা সব সময় গ্রহণযোগ্য। সরকারের বিভিন্ন পলিসির সমালোচনা হবে, সরকারের বিরোধিতা হবে, এখানে এই নিয়ে কোনো প্রশ্নের জায়গা নেই, কোনো প্রশ্নের অবকাশ নেই। মঞ্চ থেকে দাঁড়িয়ে যদি কোনো রাজনৈতিক দল সরকারে থাকা শাসক দলকে আক্রমণ করে, অ্যাটাক করে, তাকে চ্যালেঞ্জ করে, আমি তো বলবো সেটা প্লাস পয়েন্ট। তারা ভয় না পেয়ে শাসক দলকে চ্যালেঞ্জ করছে, কিন্তু সেই শাসক দলকে চ্যালেঞ্জটা যৎসামান্য নিজের দল থেকে যারা বীতশ্রদ্ধ হয়ে বেরিয়ে গিয়েছেন তাদের প্রতি আক্রমণ, কটাক্ষ, বেনজির ভাষায় খোঁচা, অশালীন ইঙ্গিত, এগুলো জুড়ে রইল সিংহভাগ। আমার ঠিক এই জায়গাতেই প্রশ্ন, এটা তো বিরোধীর পরিচয় নয়। কয়েক মাস আগে পর্যন্ত যখন বিজেপি বিরোধী আসনে ছিল, শুরু থেকে শেষ অবধি আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার পলিসি, তৃণমূল সরকারের ব্যর্থতা, অপদার্থতা, চুরি, জোচ্চুরি, একাধিক বিষয় নিয়ে ঠাসা থাকতো বক্তব্য। মানুষ শুনতেন, ভরসা করেছেন, ভোট দিয়েছেন, অন্য কথা। একটা বিরোধী রাজনৈতিক দল তার ভাষার মধ্যে, তার মঞ্চের মধ্যে যে শহীদ স্মরণের কথা বলা হচ্ছে, সেখান থেকে শহীদদের প্রতি না তো কোনো শ্রদ্ধা, না তো কোনো রাজনৈতিক বার্তা, না তো কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক বার্তা, শুধু নিজের দলে যারা থেকে বীতশ্রদ্ধ হয়ে বেরিয়ে গিয়েছেন, হাত ছেড়ে চলে গিয়েছেন, তাদের জন্য শুধু একরাশ খোঁচা, কদর্য, আক্রমণ, কটাক্ষ। পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি কি এই জায়গায় এসে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত? ঠিক এই জায়গা থেকে শুরু করবো আজকের আলোচনা। তবে তার আগে জেনে রাখি কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে যে ভাষায় আজকে অ্যাটাক করলেন ঋতব্রত এবং তার সঙ্গে থাকা বাকি তৃণমূল কংগ্রেসের এমএলএদের, তা কার্যত বর্তমান সময়ের রাজনীতিতে নজিরবিহীন। নিজের রাজনৈতিক দলের বা নিজের একই আদর্শের রাজনৈতিক দলের, যদি অনেকে বলেন তৃণমূল কংগ্রেসের আদর্শ নেই, তবু কিছু মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার সঙ্গে এতকাল ছিলেন। আজও যখন শহীদ স্মরণে সভা ডাকা হয়েছে, সেখানেও ভাগবাটোয়ারা করে অনেক মানুষ এসে পৌঁছেছেন। তাদের সেই আবেগ, ইমোশনকে সম্মান জানিয়ে বলি, এ কোন ভাষায় আমরা বক্তব্য শুনলাম, স্টেজে লেকচার দেখলাম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে খোঁচা, ভাইপোই বলছি, কারণ জানি না যে রাজনৈতিক পাঠ থাকলে বোধহয় নিজের দলের এমএলএ কে এই ভাষায় আক্রমণ করা যায় না। সরাসরি বিসি বলে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতাকে বিসির মানেও বুঝিয়ে দেন তিনি বলেন যে বিসি মানে বালিশ চাটা বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রকাশ্য মঞ্চ থেকে ঋতব্রতকে বিসি বলে সম্বোধন শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে যারা রয়েছেন, তাকে ফলো করে যারা গিয়েছেন বা যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আছেন, অন্য মঞ্চে যারা নিজেদেরকে একবারও বিজেপি বলে দাবি করেননি, তারা বরাবর নিজেদেরকে তৃণমূল কংগ্রেস বলেই দাবি করেছেন, তারাও বিরোধী আসনে গিয়েই বসছেন বিধানসভায়। এবং এই তৃণমূল কংগ্রেসটা যার হাতে করে তৈরি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা খারাপ কথাও তারা বলেননি। তারা আজও আস্থাশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তাদের যাবতীয় আপত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জানি না উনি কি নিজের পিসিকে সম্মান দিতে পারলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিতে পারলেন, তৃণমূল কংগ্রেসকে সম্মান দিতে পারলেন, তৃণমূল কংগ্রেসের লোগোটাকে সম্মান দিতে পারলেন, নাকি তার দলের যারা শুরু থেকে এই রাজনৈতিক দলটাকে তৈরি করেছিলেন, এতদিন পর্যন্ত ছিলেন, তাদেরকে সম্মান দিতে পারলেন? তাদেরকে তো দিলেন না, নিঃসন্দেহে, সেখানে কোনো প্রশ্নের জায়গা নেই। সরাসরি মঞ্চ থেকে এই গোটা টিম, গোটা লবিকে বিসি বলে সম্বোধন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিসি বলে খোঁচা। ঠিক এই জায়গা থেকে আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করব। বিরোধী রাজনীতির যদি এই হাল হয়, তাহলে সত্যি সত্যি প্রশ্ন জাগে যে আসলে কি চেয়ে হোক বা না চেয়ে হোক পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য রাজনীতির রাস্তায় হাঁটছে? কারণ এই অশালীনতা, এই কদর্য ভাষা, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আপনারা বলবেন যে হ্যাঁ স্বর্ণালী, এর আগেও কি হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষায় কথা বলেছেন, নরেন্দ্র মোদীকে কি ভাষায় বলেছেন, উদাহরণ টানলে আরো অনেক উল্টো উদাহরণও আসবে।
আমার বক্তব্য হচ্ছে নিজের দলের নেতা নেত্রী, নিজের দলের জয়ী এমএলএ, তাদেরকে কি এই ভাষায় আক্রমণ করা যায়? এই ছবি কি আমরা দেখেছি এর আগে? শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মঞ্চ থেকে। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর গদ্দারদের উপায় নেই। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সিম্বলে, তৃণমূলের সিম্বলে, জোড়া ফুল সিম্বলে নির্বাচিত হয়ে যারা পিঠ বাঁচাতে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে ওদিকে গেছে, আমরা প্রত্যেকটা বিধানসভায় গিয়ে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে আসবো। এই ভাষায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাটাক করলেন না কোনো বিরোধী রাজনৈতিক দলকে নয়, সরকারে থাকা, শাসক দলে থাকা কোনো এমএলএ এমপিকে নয়, নিজের দলের এমএলএদের, যারা তার জন্য তার পিসির হাত ছেড়ে, যিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তার হাত ছেড়ে বেরিয়ে তারা নিজেরা তৃণমূল কংগ্রেস দাবি করে বিরোধী আসনে বসে রয়েছেন বিধানসভায়। তারা বিজেপি জয়েন করেননি কেউ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ওই বিরোধী শিবিরে থাকা একজন এমএলএ, যিনি ঘটনাচক্রে শুরু থেকে তৃণমূল কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে যিনি ছিলেন, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মদন মিত্র, বিধায়ক মদন মিত্র আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মদনবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার কাছ পর্যন্ত পৌঁছেছে, অনেকে হয়তো ইতিমধ্যে রিপোর্টার আপনার কাছ থেকে রিয়াকশনও নিয়েছে। কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, এই কটাক্ষের প্রেক্ষিতে? মদনবাবু কি বলবেন? এরকম নিশ্চয়ই প্রশ্ন আপনি শুনেছেন। আমার ভারী অবাক লাগছে এবং ভাবতেও অবাক লাগছে যে নিজের দলের বিধায়ককে যদি কেউ এই ভাষায় কোট আনকোট বিসি এবং তার সঙ্গে তার মানে অর্থ বুঝিয়ে দেওয়া, এবং তার সঙ্গে এটাও বলা যে এর কিন্তু অনেকগুলো মানে হয়। আমি আপাতত তাদেরকে, মানে আপনাদেরকে উনি কোট আনকোট, আমার যদিও বলতে ইতস্তত বোধ করছে, কিন্তু যেহেতু রাজনৈতিক শো করছে তাই না বলে কোনো লাভ নেই, বালিশ চাটা বলে আপনাদেরকে একটা ব্র্যাকেটে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন মদনদা? প্রথম হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি যে জায়গায় পৌঁছে গেছে, সেখানে কদর্যতার কোনো সীমা নেই, এবং এত নোংরা রাজনীতি এর আগে কখনো পশ্চিমবঙ্গে হয়নি। অভিষেক ঋতব্রতকে উদ্দেশ্য করে যে কথাটা বলেছে, সেটা কেন বলেছে তার উত্তর সে নিজেই দিতে পারবে। তার কারণ অভিষেকের কথার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। তবে এইটুকুনি আমি বলবো যে অন্য কাউকে, ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় একটা কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে আমায় কামড়ে দিল, আমি আর যাই করি, আমি সেই কুকুরটাকে কামড়াতে যাব না, কারণ আমি কুকুর নই। তো আমি শুধু এইটুকুনি বলবো যে এই ধরনের কথা বলে রাজনীতির মাধুর্য, ভদ্র মানুষের রাজনীতি সম্পর্কে ইন্টারেস্টেড থাকা, এইগুলো বন্ধ করুন। এবং ঝগড়া তো হয়েছেই, ঝগড়া একটা হয়েছে, এবং এই ঝগড়ায় আমি বলতে বাধ্য হচ্ছি, এই তৃণমূল কংগ্রেস, এই যে তৃণমূল কংগ্রেসটা, আমি ফর্মালির সঙ্গে একমত নই। তৃণমূল কংগ্রেস উঠে যায়নি, তৃণমূল কংগ্রেস রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি রয়েছে, এবং এখনও তৃণমূল কংগ্রেসের 70-80 জন এমএলএ রয়েছে, সমস্তই রয়েছে। এবং আমাদের যে আজকে সমাবেশটা ছিল গান্ধী মূর্তির তলায়,
সেখানেও যথেষ্ট বহু হাজার লোক সেখানে এসছে। কিন্তু প্রবলেম হচ্ছে তৃণমূল কংগ্রেসটা ভাঙল কেন? ভাঙল অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত ব্যবহার এবং তিনি যে নীতি নিয়ে চলছিলেন, তার যে আইপ্যাক, এই আইপ্যাক আসার আগে আমরা কি ক্ষমতায় কোনোদিন ভাবতে পারিনি? কংগ্রেস কি কোনোদিন ক্ষমতায় আসেনি? সিপিএমকে হারিয়ে আমরা 2001-এই চলে আসতে পারতাম। এই আইপ্যাককে নিয়েছে, যিনি গোটা ব্যাপারটা গন্ডগোল করলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। হি ইজ বেসিক্যালি আ টোটাল ফ্লপ মাস্টার, একজন ফ্লপ মাস্টার প্রশান্ত কিশোর। তাকে কয়েকশো কোটি টাকা দিয়ে নিয়ে এসে বিদেশ থেকে আমদানি করে বহিরাগতকে ঢুকিয়ে পশ্চিমবাংলার রাজনীতির চরিত্রটাই চেঞ্জ করে দিলেন। যে পশ্চিমবঙ্গে ভদ্রতা, সৌজন্যতা, ভালো ব্যবহার, ভালো বক্তৃতা একমাত্র সম্পদ ছিল, সেখানে ওই লাল চুল কানে দুল এই সংস্কৃতি যিনি ঢোকালেন তার নাম প্রশান্ত কিশোর, যাকে নিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একা ঢোকাননি। আপনার দলনেত্রী, যাকে আপনারা এখনো দলনেত্রী বলে মানেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়ে না থাকলে প্রশান্ত কিশোর তো এন্ট্রি পেতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে জানিয়ে রেখে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমি আজকে শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বালিশ নিয়ে আজকে মন্তব্য করেছেন। এই যে আপনার বক্তব্য আমি এর আগে শুনেছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তিনি মঞ্চ থেকে বলেছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এই দলটা করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করিনি। আপনিও এর আগে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সরে গেলে হয়তো দলটা তবু বেঁচে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আমি সরে যাব, আপনারা ফিরে আসুন। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার অনুমতি ছাড়া কোনোদিনও পিকে আসতে পারতো না, তার অনুমতি ছাড়া আইপ্যাক আসতে পারতো না, এবং তিনি নিজেও আজকে বালিশ নিয়ে মন্তব্য করেছেন। আমার শুনে মনে হচ্ছিল কি আমি কি ঠিক শুনলাম? আরেকবার শুনি। তারপর আমি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বালিশ নিয়ে মন্তব্য করলেন। আমি বলছি এই ধরনের নিজের দলের এমএলএ যারা এখনো বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেস করেন, আপনারা তো বিজেপি জয়েন করেননি দাদা, তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কে বালিশের ভেতরে লুকিয়ে থাকুন, বালিশ বলে। আমি জানি না এটা আপনার এখনো কিভাবে আস্থাশীল, বা এরপর মানে বিরোধী কেন বললাম যে বিরোধিতার জায়গাটা খুব ধোঁয়াশা লাগছে, কারণ গণতন্ত্রের ক্ষেত্রে একটা বিরোধী রাজনৈতিক দল সমস্ত মানুষ চায়। আমরা সাংবাদিক হিসেবে আমরাও চাই একটা স্ট্রং বিরোধী শিবির থাকবে। আমি আপনাকে একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় বালিশ নিয়ে মন্তব্যটা একবার প্লিজ। আমি পিসিআরকে বলবো চালাতে, একটু মদন দাও শুনুক। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মদন দা কি বলবেন এবার? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও সেই বালিশের উদাহরণ উনি হ্যাঁ বলুন আপনি বলুন এবার। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে মান্যতা দিই এবং তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যদি আমরা তাকে আমাদের নেত্রী বলে মনে করতাম, তাহলে নিশ্চয়ই আজকে আমরা একটা আলাদা করে মঞ্চ করে সেখানে আমরা 21শে জুলাই পালন করতাম না। ফলে স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে
আমাদের যে অ্যাসেসমেন্ট বা আমাদের যে চিন্তাধারা সেটার মধ্যে অনেক বদল এবং চারিত্রিক বদল এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার মনে হয়েছে বলেছেন, কিন্তু তিনি বলছেন তিনি সুন্দরবনের বাঘের মতো লড়াই করেন, তো তিনি বলছেন অভিষেক বাঘ, আবার বলছেন বাঘ আমেরিকায় যাবে চোখ দেখাতে। আমি তো কখনো শুনিনি এর আগে বাঘ আমেরিকায় চোখ দেখাতে যায়। যেতে গেলে তো একটা জাম্বো জেট লাগবে, কারণ বাঘটা ঘোরাফেরা করবে। এতদিন চার্টারে চলছিল, এবার তো একটা জাম্বো জেট নিতে হবে, যেটা করে মেসি টেসি যায় খেলতে। এরকম আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুল বুঝছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ অসম্মান করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ অপমান করেনি, এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন, আমরাও করি। কিন্তু তিনি যে বলছেন পুলিশ ওসি হয়ে গেছে, পুলিশের কনস্টেবল এখন পার্টি প্রেসিডেন্ট হয়ে গেছে, পুলিশের সেক্রেটারি, পুলিশের এসআই এখন পার্টির জেনারেল সেক্রেটারি হয়ে গেছে। এই যে কালচারটা যিনি তৈরি করেছেন পশ্চিমবাংলায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ভুলে গেছেন আপনার সময় আপনার দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারোর কোনো কথা পুলিশে চলতো না। আপনি আপনার পেটোয়া যারা পুলিশ, তাদেরকে ধরে ধরে বসিয়ে তাদেরকে পার্টির কমিটিতে মাথায় তাদের কথায় পার্টি চালিয়েছেন, এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী কে কোথায় দাঁড়াবে, কে মন্ত্রী হবে, কে হবে না, এই গোটাটা আপনি ঠিক করেছেন। অতএব পশ্চিম বাংলায় যদি পুলিশি রাজ কেউ কায়েম করে থাকে, তাহলে তা শুরু করেছেন আপনি। তার মানে এই নয় যে বিজেপি করছে না, বিজেপিও একই পথে চলছে। তো যদি আপনার দেখানো পথে বিজেপি চললে, তাহলে আপনার যা হয়েছে বিজেপিরও তাই হবে। তবে আমি মনে করি বিজেপি আজকে আমাদের প্রচুর জায়গায় প্রচুর ছেলেদের মেরেছে, আমাদের তৃণমূলের ছেলে, এবং তৃণমূল শেষ হয়ে যায়নি। তৃণমূলে আমরা সবাই আছি, আমরা এখনও কেউ জোড়া ফুল ছাড়া ছেড়ে দিইনি। হ্যাঁ, এইটুকুন বলতে পারেন যে আমরা তৃণমূলে আপনার ছবিটা আজকে ব্যানারে ছিল না, সেটা আপনি যখন তৃণমূল তৈরি করেন তখন আপনার ব্যানারেও মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষের ছবি ছিল না, আপনার ছবি ছিল। অর্থাৎ ছবিটা বড় ফ্যাক্টর নয়, আসল হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে কোনটা। তো আমরা এইটুকুনি আপনাকে বলতে পারি, এখনো সময় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে পথে যাচ্ছেন তাতে আপনি দূর থেকে দূরে হারিয়ে যাবেন। আপনি বলছেন আপনি জেলায় যাবেন, দয়া করে আপনার কাছে আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করছি, আর যাই করুন সঙ্গে অভিষেককে নেবেন না। কারণ অভিষেককে নিয়ে গেলে আপনার নিজের সম্মান আপনি নিজে নষ্ট করবেন। কারণ অভিষেককে খুঁজে বেড়াচ্ছে বাংলার 12 কোটি মানুষ, তারা একবার অভিষেকের সঙ্গে সামনাসামনি মুখোমুখি কথা বলতে চায়। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে উনি সরে যাবেন, আপনারা ফিরে আসুন, উনি তো বলছেন। কামান সাজোয়া গাড়ি। আমি আসছি মদনদা, এক সেকেন্ড আসছি। আমি এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে যোগদান করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য রয়েছেন, বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস, প্রত্যেকে স্বাগত রিপাবলিক বাংলা। আমি একটু সজলদার রিয়াকশন নেব। সজলদা, মঞ্চ থেকে যখন শুনছিলেন যে বিসি বলে কটাক্ষ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের দলের নয়, নিজের দলের এমএলএদের, আমার কি ভালো করছিল তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিসি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আছে পিসি, মানে পি ফুল স্টপ সি নয়। আমি যেটা বলছি, আবার আপনি ভুলবেন না, পি ফুল স্টপ সি, আমি বলছি পিসি, পয়স্যই দন্তস্বয়স্যই। আমি আপনাকে বলি, আমি মদনবাবুকে প্রশ্ন করি যে আপনি তো সবই বললেন, আপনি বললেন না সুপারি কিলার ব্যাপারটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন সুপারি কিলার ও টাকা দিয়ে লোককে খুন করায়, সে ব্যাপারটা যে কদিন আগে বলেছিলেন, সেটা আরেকবার বলুন, মানুষ তো সেটা শুনতে চাইছে। আমি আপনাকে বলছি, ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি খুব খারাপ জায়গায় পৌঁছেছে। মদন মিত্র মানে এমএম, তিনি আজকে বলছেন, না এখনো তো আপনি বলুন যে ওই টাকা নিয়ে খুন করায়,
খুনগুলো বলুন, কোন কোন জনে কাকে কাকে খুন করেছে আমি তো সেগুলো। এখনো বলছি, আমি বলেছি ভালো করে, আমি 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 সজল, আমি ভালো করে যেটা বলছি তোকে বলছি, তুই মাথাটা ঠান্ডা করে আমার কথাটা পুরো আমি তো শোন। আস্তে আস্তে বলছি। আমি যেটা বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যাটিটিউড নিয়ে, যে অ্যাগ্রেসিভ ভাব নিয়ে এবং একটা বিরাট ঔদ্ধত্য অহংকার নিয়ে করে, ওর মধ্যে একটা ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে, যাতে দেখলে মনে হয় যে ও টাকা দিয়ে সুপারি কিলারও করতে পারে। কিন্তু আমি এটা বলিনি অভিষেক খুন করেছে আর করতে পারে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এবং আমি এখনো বলছি, অভিষেক যদি তার চরিত্র এবং তার যে কদর্য ভাষা এবং তার যে ঔদ্ধত্য অহংকার না পাল্টায়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন দিন আসবে যেদিন মানুষ পাড়ায় বেরোতে পারবে না, পাড়ায় অল্প বয়সী ছেলেদের সঙ্গে সামনাসামনি খুনোখুনি হবে এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মারামারি লাগবে। অভিষেক যদি মনে করে যে তার পিসি চিফ মিনিস্টার, তাকে সারা বাংলার যত পুলিশ ঘিরে রেখে দেবে, ওসব দিন ভুলে যান। এখন আর অভিষেককে পুলিশ ঘিরবে না, অভিষেক বাড়ির থেকে বেরোতে পারছেন না। আগে আবার বিজেপির সঙ্গে লড়াই করুন, বিজেপির যে পতন, বিজেপির যে ভুল, বিজেপির যে ফেলিওর, তাকে তুলে ধরে এবং 2 মাসের মধ্যেই বিজেপি যেভাবে একটা স্বৈরাচারী, একটা ভয়ঙ্কর শাসকের বিভৎস একটা হিটলারি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে, তাকে যে কোনো মূল্যে লড়াই করে আগে মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই করেছি। কি জন্যে? মুখ্যমন্ত্রী একটা ভয়ঙ্কর গোপন জিনিসকে তিনি তুলে ধরেছেন। আমি আজও প্রশংসা করছি, যেটা ভালো সেটা প্রশংসা করব, যেটা খারাপ সেটা নিশ্চয়ই প্রতিবাদ করব। মুখ্যমন্ত্রী যদি না বলতেন আমরা জানতেই পারতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই খবরটা চেপে দিয়েছিলেন আমাদের মন্ত্রীর জন্য। না হলে এই গরিব একটা ভালো বিরোধী, মদনদার একটা ভালো বিরোধী ভূমিকা পালন করছে। তারা 25 লাখ যেটা টাকা ভালো করে কাজ পেত, সেটাকে ভালো বলছেন, যেটা খারাপ কাজ সেটাকে সমালোচনা ভালো করছেন। বিরোধী করে আবার ভালো তৃণমূল আনবেন না, গল্প আনবেন না। আমি বলছি শুনুন, আমি একটু বলি, আমরা ভালো তৃণমূল, খারাপ তৃণমূল দেখেছি, এখন মদন মিত্রটা ভালো বিরোধী। না, আমার সজল ঘোষ, এক সেকেন্ড মদনদা এক সেকেন্ড, আমার সজল ঘোষের কাছেও প্রশ্ন আছে এখানে। মানুষরা বসে হাসছেন। এক সেকেন্ড সজল, এক সেকেন্ড মানুষ দেখ, এই মদন দা এক সেকেন্ড মদন দা, আমি বলছি যে এই যে আপনি ঔদ্ধত্যের কথা বলছেন, আমার বক্তব্য হচ্ছে এই ধরনের ঔদ্ধত্য বা এই ধরনের কিছু ক্ষেত্রে উস্কানি, আমি তো বলবো আজকে এমন একটা মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাকে আমি উস্কানিমূলক মন্তব্য বলেই মনে করছি। অন্তত এ যাবৎকাল সাংবাদিকতা করে আমি একটাই কথা, উনি সরাসরি বলছেন যে আমি হিসেব করে নেব, খাতায় লিখে রাখুন, চিরকুটে লিখে রাখুন, দরকার হলে ফুটপাতে থাকবো, তবু এই সমস্ত আন্দোলন চালাবো এবং সমস্ত কিছুর হিসেব হবে, পাল্টা হিসেব হবে। এটাকে তো উস্কানিমূলক মন্তব্যই বলতে হবে। আমি জানি না যে এরপর বিজেপি সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কিছু ভালো তৃণমূলের গুণাবলী খুঁজে পাচ্ছে কিনা। আমি উত্তর নেব, আমি একটু শোনাই বক্তব্যটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আরেকটা বক্তব্য উস্কানিমূলক, সেটাও শোনো। শুধুমাত্র বালিশ চাটা নয়, আরো অনেক কিছু বলেছেন তিনি, শোনো একবার। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন, এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে যাও। দেখি কত ক্ষমতা, কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ডটা ফর্সের নয়।
একটু আগেই মদন মিত্র বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখনো না বোঝেন এবং এখনো যদি এই ঔদ্ধত্য অ্যারোগেন্স বা এই ভাষায়, আমি তো এর মধ্যে উস্কানিও পেলাম, উনি বলছেন নোটবুকে লিখে রাখতে, যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝাবে। এবার সেই ভাষায় বুঝতে গিয়ে যদি পাল্টা শাসক দলের কর্মী সমর্থকেরা অন্য ভাষা বুঝে নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কি হবে আমি জানি না। সজল চুপ করে থাকে, হ্যাঁ, যদি সজল চুপ করে থাকে, তাহলে আমি একটা কথা বলতে পারি যে অভিষেককে আমি বলবো, অভিষেক তোর কাছে যে ছোট নোটবুকটা রাখছিস না, সেই নোটবুকে কে কবে খুন হচ্ছে আর ওই সব না রেখে ওখানে লিভস অ্যান্ড বাউন্ড কবে কোথা থেকে কত টাকা নিয়েছে আর কত টাকা করে সুদ নিয়েছে, কোনটা কত টাকা, কোথায় কোন কোন জামাইকা থেকে শুরু করে কোন কোন দ্বীপে কত টাকা পাঠিয়েছিস, দুবাই হয়ে ব্যাংকক হয়ে কোথায় কোথায় আর কি কি আছে, সেইগুলোর হিসেব রাখ। সেগুলো দরকার পড়বে, কারণ একদিন তো ট্রায়াল হবে। আমি বিজেপির দালাল নই, কিন্তু সজল যেটা ভুল বুঝেছে, আমি বলেছি এর বিজেপি তো স্বয়ং সম্পূর্ণ ভগবান নয়, বিজেপিরও ভুল থাকবে। যদি বিজেপি কোনো ভুল করে সেই ভুলের বিরুদ্ধেও আমাদের লড়তে হবে, কারণ আমরা বিজেপির দলদাস নই, আমরা আলাদা পার্টি করি। কিন্তু শুভেন্দুকে আমি বলেছি, শুভেন্দু যদি না তুলে ধরতো তাহলে বরানগরে আজকে সজলের কনস্টিটিউয়েন্সি, সেখানকার শহীদের বাড়ির পরিবার, তাদের ঘরদোর ধুতে হতো না, তারা 25 লাখ টাকা পেয়ে আজকে কিন্তু অনেক বড় একটা ব্যবসা করতে পারতো। এটা কিন্তু ঠিক কথা, এটা এই সত্য কথাটা যে তুলে ধরেছে, ভালো বিরোধীর মতো কথা বলছেন, এটা কিন্তু ঠিক কথা, ভালো বিরোধী, ভালো বিরোধী। কিন্তু ভালো শাসক কি হওয়া যাচ্ছে কি সজল দা এবং অনুপম বাবু দুজনের কাছে প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কোন ভালোত্ব দেখেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সীমাহীন ছাড় দিয়ে রেখে দিয়েছেন? এটা মানে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানতে চায়, আমারও খুব জানতে মন চায়। আমি বলবো না, অনুপম দা বলুন না, বলুন। আমি এক লাইন বলছি, আজকে অভিষেক ব্যানার্জিকে দেখে বোঝা গেল ও অন্তত 4খানা ভিটামিন ট্যাবলেট খেয়ে এসছে। কারণ যে ঘর থেকে বেরোচ্ছে না, যে গাড়িতে চললে দুটো লোককে দুদিকে জানলায় ঝুলিয়ে বাড়ি ফিরছে, মানে আমরা বুলেট প্রুফ গাড়ি দেখেছিলাম, ওর গাড়ি এখন ডিম প্রুফ গাড়ি, সে এখন বড় বড় ভাষণ মারছে নোটবুক রাখবো। আরে ভাই, যে ভাষা বোঝে তাদেরকে তো সেই ভাষাতেই বোঝানো হচ্ছে। বললো জেলের ভাত খাবো, ফুটপাতে থাকবো, তুই তো ফুটেই আছিস, তো 5 তারা বাড়ি থাকতে পারে, তুমি আছো আজকে ফুটে, বলছে আজকেও বলছে হারাবো, ওর হারের জ্বালা এখনো শুকায়নি, ও বলছে হারাবো। দেখুন, আমি বলি যেটা পুজোরও মাঝে মাঝে ইচ্ছে হয় চিত হয় শুতে। আর মমতা ব্যানার্জি বললেন অভিষেক ব্যানার্জি বাঘ, আমরা এতদিন শুনেছিলাম বাঘের মাসি বেড়াল, কিন্তু আজকে বাঘের পিসিকে দেখলাম, হ্যাঁ, বাঘের হয়ে চিৎকার করে সওয়াল করতে। আর আমি এটা বলবো, এখানে মদন কাকু বলছিলেন, মানে তিনি বলছিলেন যে আইপ্যাক সব লন্ডভন্ড করেছে। হ্যাঁ, আইপ্যাক লন্ডভন্ড করেছে, এটা ঠিক, কিন্তু আপনারা 2021 সালে কখনোই জিততে পারতেন না যদি আইপ্যাক বিভিন্ন ধরনের মনমোহিনী প্রকল্প আচমকা ভোটের আগে না নিয়ে আসতো। তাহলে আপনারা 2021 সালেই, এই যে শহীদ দিবস হচ্ছে তো, দলটাই শহীদ হতো। এখন তৃণমূলটা অবস্থা হয়েছে, অনেকটা পিজা দেখেছো তো, প্লেটের ওপর পিজা থাকলে তোমার ভাববে যে মনে হবে পুরো পিজাটা গোল আছে, আসলে দোকানদার আগেই ওকে 4 টুকরো করে দিয়েছে। এদের এখন অবস্থা সেই রকম। এখন আপনারা যে যা পারেন হুঙ্কার দিন, আমরা শুধু নারদ করব। আজকে যাকে বালিশ চাটা মনে হচ্ছে, এতদিন তাকে মনে হয়েছিল বড় বিপ্লবী, তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাত ধরে নিয়ে এসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে ছিলেন, মনে হয়নি যে বালিশ চাটা। আমরা বিধানসভায় দেখি, এ বলছে ধর্ষক, ও বলছেন সারদার চোর, আমরা কি করি? আমরা বলি নারদ হোক। আমি আমাদের খারাপ কি? শুধু নারদ বললে তো হবে না, একই দলের বিধায়ক যেখানে বলছেন যে নোটবুকে লিপস এন্ড বাউন্সের হিসাবটা লিখে রাখুন, সেই হিসেব কি আপনাদের কাছ পর্যন্ত এসে পৌঁছয় না অনুপম বাবু? মানুষ, বিজেপি সরকার বদলে গেল, রিজিম চেঞ্জ হয়ে গেল, বিজেপি চলে এলো, এখন অ্যাকশন কোথায়? আমি একটা কথা বলতে চাচ্ছি, এই যে বিসি যে কথাটা বললো, আপনার আসলে ফুল মিনিংটা কি সেটা অভিষেক ব্যানার্জি কিন্তু সত্য করে বলেননি। না, এটা বিভিন্ন রকম মিনিং হতে পারে। একটা কথা, ওনাদের এই দলটির নাম কি এখন সেটা বুঝতে হবে। ওনাদের দলটির নাম কি তৃণমূল না ছিন্নমূল? আজকে 21শে জুলাই এই দলটি তো ছিন্নমূলে পরিণত হলো। আসল মূলটা কার কাছে? আসল মূলটা কি আছে ঋতুব্রতর কাছে না মমতা ব্যানার্জির? আসল মূলটা কার কাছে? ছিন্নমূল দলটি। এবং অভিষেক ব্যানার্জি যেটা বললেন যে আমি ফুটপাতে থাকবো, উনি বুঝে গেছে আগামী দিনে
বাংলায় আইনের শাসন চলবে, সেই আইনের শাসন এলে ওনাকে ফুটপথে থাকতে হবে, তাই উনি নিজের ভবিষ্যৎবাণী উনি নিজেই করে দিলেন। আর একটা কথা বলবো মদনদাকে, মদনদা ওনাকে আমরা কিন্তু কুড়িষ্ঠ মন্তব্য করিনি, উনি বলো রাস্তা দিয়ে চললে তো অনেকে কুকুর আওয়াজ করে, তাহলে অভিষেক ব্যানার্জিকে উনি কুকুরের সাথে তুলনা করলেন? উনিই তো বললেন ওনার বিদায়, ওনার সাংসদকে কুকুরের সাথে তুলনা। একটু আগে আপনারা দেখুন, উনিই তো বলেন রাস্তা দিয়ে চললে অনেকে কুকুরে কি বলে সেটা শুনতে হবে না। তাই মদনদা ভাষা কীরকম, অভিষেক ব্যানার্জির ভাষা কীরকম সেটা তো আমরা দেখতেই পেলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে। বিসির মিনিং কি কুকুরের সাথে তুলনা করলেন, আর এই ছিন্নমূল দলটির মালিক কারা সেটাও আপনারা বলে দেবেন আগামী দিনে 21শে জুলাই। তুই তো পুরো জিনিসটা ভুল বুঝলি, উস্কানি তো আছে। আমি বলছি, আমি বলেছি যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝাবো। এক মিনিট, হ্যাঁ, আমি বলেছি আমায় যদি রাস্তায় যদি আমাকে কুকুরে কামড়ায়, আমি নিশ্চয়ই কুকুরকে কামড়াতে যাব না, তাহলে অভিষেক কারণ তার সাথে আমি তুলনা করা হয়েছে। কুকুর নই। অভিষেক তাহলে তো আপনি কুকুরের সাথে তুলনা করলেন। এটাই মানতে পারবো না। আমরা এর মানে কথা বলি না তা নয়, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাহলে কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব। অজলের এত কষ্ট হচ্ছে কেন? আমরা এখন কুকুরটা দিচ্ছি মাত্র। অভিষেককে কিছু বললে সজল কাঁদছে কেন? সজলের মধ্যে কি অন্য কিছু লুকিয়ে আছে? তবে সজল, ক্ষমতায় থেকে অনেক কিছু বলা যায়। জাস্ট ওয়েট ফর দ্য অপরচুনিটি, জাস্ট ওয়েট ফর দ্য ডেস্টিনি। অপরচুনিস্ট হবেন না, বেশি দিন চলবে না। আপনারা কিন্তু খুব অপরচুনিস্ট হয়ে যাচ্ছেন, এত অপরচুনিস্ট হবেন না। হয়ে যাবে দাদা। আমি ঠিক আছে, মানুষদের কাছে আসছি। মানুষদা, আমরা অপরচুনিস্ট হচ্ছি না। হ্যাঁ বলুন। আমরা অপরচুনিস্ট হচ্ছি না মদনদা, আমরা শুধু এইটুকুনি বলছি, শুভেন্দু চালাচ্ছে সুন্দর, ভালো করে আরে উনি ভালো বিরোধী, আপনারা সবসময় ভালো খারাপ দেখতে দেখতে আপনাদের মানে চোখটাই কিরকম হয়ে গেছে। মদনদা তো ভালো বিরোধী। মানুষদা বলুন। মদনদা, আপনাকে 21শে জুলাই 93 থেকে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখেছি। আজকে আপনি অনেক কথা বললেন, আর একটা সত্য কথা জানতে চাই, সেটা হচ্ছে এই 93-এর 21শে জুলাইয়ের ঠিক পরে পরেশ পাল আপনার সতীর্থ একটি নামকরা খবরের কাগজে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে সেদিন পুলিশ কাঁদানে গ্যাস চালিয়েছিল, রাবার বুলেট চালিয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ পর গলি থেকে লুঙ্গি চটি পড়া একদল এসে গুলি চালিয়েছিল, পুলিশ গুলি চালায়নি। আপনি যেহেতু ঘটনার প্রত্যক্ষদর্শী, আপনি কি বলবেন যে এই পরেশ পালের যে উক্তি প্রকাশিত হয়েছিল সেই সময়ের সংবাদপত্রে, অর্থাৎ পুলিশ গুলি চালায়নি, মেট্রো গলি থেকে একদল লুঙ্গি চটি পড়া লোক এসে গুলি চালিয়েছিল, এটা আজকের দিনে আপনার মুখ থেকে শুনতে চাই সেদিন এটা কতটা সঠিক ছিল? পরেশ পাল কি ঠিক বলেছিলেন? উনি বারবার করে শুভেন্দু অধিকারী প্রশংসা করছেন যে ফাইলটা খোলা হচ্ছে বলে। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী, না উনি শুনুন, গতকাল বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এমন অনেক জায়গায় গুলি চলেছিল যেখানে মিছিল বা কোনো ভিড় বা কোনো লোকই ছিল না, সেখানে বাইরের লোক এসে গুলি চালিয়েছিল, অর্থাৎ এই গুলি চালানোটার কোনো দরকার ছিল না। সিপিএমের বাহিনী, হারমাত বাহিনী তৈরি ছিল, পুলিশ গুলি চালানো মাত্র তারা বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছিল, তাই একটা পুলিশও কোথাও ইনজোর্ড হয়নি। এ ব্যাপারে কোনো ভুল নেই। আপনি সরকারের মন্ত্রী ছিলেন, সরকারের বিধায়ক ছিলেন, এই পুলিশগুলোকে ধরার ব্যাপারে, সিপিএম গুলোকে ধরার ব্যাপারে আপনাদের ভূমিকা কি ছিল? মনীশ গুপ্ত আপনার সঙ্গে মন্ত্রিসভায় ছিল, এইগুলোকে ধরার জন্য আপনাদের ভূমিকা কি ছিল? মানুষ কাকু এই জবাবগুলোও দিতে হবে। উত্তর নেব। মদন, আরে সেই জন্যই তো শুভেন্দু বাবুকে ধন্যবাদ জানালাম, সেই জন্যই তো শুভেন্দু বাবুকে আমি আমার মনের অন্তর থেকে বললাম। মন্ত্রিত্বের জন্য, বিধায়ক থাকার জন্য, দলের ক্ষমতা ভোগ করার জন্য আপনারা মুখ খুলতে পারেননি। না একদম ভুল করছেন, একদম ভুল করছেন। আপনি পুরো, আপনার বয়সটা কম, আপনি পুরোটা জানেন না। 93-তে আমি এমএলএ ছিলাম না, 93-তে আমি এমএলএ ছিলাম না, এবং তখন আমরা যুব কংগ্রেস করতাম। তখন দলের ক্ষমতা ছিল সোমেন মিত্র,
প্রদেশ কংগ্রেসের সভাপতির হাতে। ক্ষমতায় আসার পরে কি করলেন? আপনাকে পুরোটা জানতে হবে। ক্ষমতায় আসার পরে কি করলেন? হয়তো গলাটা শুনতে বুঝতে পারছেন না। মদন দা একটু আমাদের সঙ্গে থাকুন, আমি একটুখানি মানুষদের কাছে আরেকবার আসি। ক্ষমতায় আসার পরে আপনারা দেখলেন না আমাকে বিদায় দিন। এক সেকেন্ড না না, সজল ঘোষ বলছেন যে আমি আর কিছু বলবো না, আপনি থাকুন, আমি একটু আসছি। মদন দা, মানুষ দা, আমি আজকে একটু বালিশ চাটা নিয়ে পাবলিক বিদায় করেছে, কিন্তু আপনাকে ডেকেছে একটু বালিশ চাটা নিয়ে রিঅ্যাকশন জানতে চাইবো যে আমরা এখানে অনেক ধরনের ভাষা শুনেছিলাম। একদম, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এতদিন পরিচয় ছিল কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আমরা সেই হিসাবে পরিচিত, যদি এই দুপক্ষের রাজনীতির বাইরে বেরিয়ে যায়, মানে পশ্চিমবঙ্গ সংস্কৃতি সহ আমাদের মনে রাখতে হবে যে বাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সেই রাজ্য যেখানকার প্রথম পলিটিক্যাল স্লোগান যদি ধরো বন্দে মাতরম, সেটার উদ্গাতা, জনগণমন সেটার উদ্গাতা। তো সেই রকম একটা রাজ্য থেকে রাজনীতিবিদদেরকে, যাদেরকে আমরা কাছের থেকে দেখেছি, পশ্চিমবঙ্গের যারা সারা ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক মহলে পরিচিত, প্রণব মুখোপাধ্যায়, কি অসাধারণ তার বক্তব্য এবং শালীনতা, কখনো বিরোধীদেরকে এইভাবে কথা বলেননি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, পরবর্তীকালে বিজেপির যারা এসেছেন এখানে, অটল বিহারী বাজপেয়ী বলো, বা বাংলার যারা ছিলেন তপন শিকদার, কারোর মুখ থেকে এই ধরনের ভাষা বেরোয়নি। তাহলে এটা হচ্ছে কেন? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে বাংলার রাজনীতি এই জায়গায় এসে পৌঁছেছে কেন? এর জন্য 90% দায়ী হচ্ছে বাংলার বুদ্ধিজীবীরা, যারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে, যাদের রাজনীতিবিদদের দিকে তাকিয়ে বলার সাহস হয়নি রাজা তোর কাপড় কোথায়, বরঞ্চ উলঙ্গ রাজনীতিবিদদের মঞ্চে উঠে তারা বলেছে বাহা বাহা, কি ভালো কি ভালো। এই যে বুদ্ধিজীবীদের হাততালি পেয়ে রাজনীতিবিদরা আরো বেড়ে গেছে। আমরা এতদিন দেখেছি 21-এর মঞ্চে সেই সব বুদ্ধিজীবীরা উঠে হাততালি দিতেন, এখন যারা সরে গেছে। দেরি করে বলছেন কেন? আপনি তো আগে বলতে পারতেন। না না, একেবারেই না, আমি তো চিরকালই বলছি। মদন দা, আমি কালকে বলেছি যে 94 থেকে 98 আপনাকে দেখেছি যে 21শে জুলাইয়ের সমস্ত প্রস্তুতি আপনি নিতেন। আমি কালকে এই শোতেই বলেছি যে আমরা মদন দাকে দেখেছি 93-এর পর থেকে, যখন 21শে জুলাই স্মরণ শুরু হলো, তখন আমরা মদন মিত্রকে চিনতাম, সকাল থেকে ধবধবে ফর্সা, তিনি আয়োজন করতেন। আমি কালকেই আপনার কথা বলেছি। তাহলে আমি আজকে তো আপনার অনুভূতি জানতে চাইবো যে সেই সময়ের আয়োজন আর আজকের আয়োজনের মধ্যে আপনার অনুভূতির তফাৎটা কোথায়? একটা প্রশ্ন নিয়ে আপনাকে ছেড়ে দেবো। আমার বক্তব্য হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে উনি রাজি রয়েছেন, উনি সরে যাবেন, উনি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সরে যাবেন, আপনাদেরকে বলেছেন। তাহলে আপনারা এসে আবারও যোগদান করুন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে গেলে তাহলে আবার কি ফিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে একটা অখণ্ড তৃণমূল কংগ্রেস আপনারা বানাতে পারবেন না পারবেন না? এই ছোট্ট উত্তর নিয়ে আপনাকে ছেড়ে দেবো। এটাও আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন আমাদের গলার উত্তরীয় খুলে রাস্তায় পেতে দিয়ে সেই উত্তরীয়র ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে স্বীকার করব। কিন্তু অভিষেক, মেসি যেমন মিস করে গেছে গোলটা, আর গোল হবে না, ওটা বেরিয়ে গেছে অন্য লোকের হাতে, ঠিক তেমনি অভিষেক, ইউ হ্যাভ মিস দ্য বাস। তোর 1 ঘন্টাটা বড্ড দেরি হয়ে গেছে, একটু আগে বললে কাজ দিত। ইট ইজ টু লেট। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মদন মিত্র সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। নেবার জন্য আমার পাড়ার ব্লক কমিটিও রাজি হবে না। ওরে বাবা, আমি নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা শুনছেন। সারাদিন ধরে মঞ্চ কাঁপিয়ে নিজের দলের অত্যন্ত বর্ষিয়ান এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার মদনদার কথাও নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনলেন। আমি শো শেষ করবো, তবে শেষ করার আগে এই মুহূর্তে একটা খুব ভয়ঙ্কর ছবি এবং খবর আমার কাছে এসে পৌঁছেছে, সেটা না দেখিয়ে পারছি না আমি। এই খবরটা নিউটাউন থেকে এসছে। নিউটাউনে জমি বিবাদে দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ। আপাতত খবরটা মনে হয় একটা খুনোখুনির খবর, কিন্তু যে ভিজুয়ালটা এই মুহূর্তে আমার টিম আমাকে পাঠাচ্ছে তা দেখলে রীতিমতো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত নেমে যাবে। রাস্তার ধারে দিনের আলোয় দাদা এবং ভাইপোকে কুপিয়ে খুন করা হয় এবং সেই ভিডিওটা রেকর্ড করেন একজন পথ চলতি মানুষ গাড়ির ভেতর থেকে। জমি নিয়ে বিবাদ ছিল, দাদা মুজফ্ফর মিস্ত্রি, ভাইপো বাপি মিস্ত্রিকে কুপিয়ে খুন করা হয়। পরপর কুরুলের কোপ পড়ে এবং বাবা ও ছেলের ঘটনাস্থলে মৃত্যু হয়। সেখানে একজন মহিলাও ছিলেন, বাকিরাও ছিলেন, প্রত্যেকেই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সরে যান। 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 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সরে যান
সংখ্যালঘু ধর্মের, এবং এই যে এই ঘটনাতে ইতিমধ্যে যদিও গ্রেপ্তার করা হয়েছে মিন্টু মিস্ত্রি এবং চিন্টু মিস্ত্রিকেও, কিন্তু যে ভিডিওটা আমি দেখাবো এই মুহূর্তে, মানে যদি প্রকাশ্য রাস্তায় এই ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ রাখে এখনো পর্যন্ত, তাহলে বলতে হবে কিন্তু এটা অ্যালার্মিং। ফুল ফ্রেম আমি একবার ভিডিওটা দেখাতে বলবো। দিনের আলোয় কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে, অন্য কোথাও নয়, এটা নিউ টাউন, ঝাঁ চকচকে নিউ টাউনের পাশের জায়গা। কুরুল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে বাপ এবং ছেলেকে। তারা তরপাচ্ছে, তাদের হাত পা ছুটছে, সেখানে কয়েকজন মহিলাও দাঁড়িয়ে রয়েছেন, এবং এই ভয়ঙ্কর হত্যালীলা চলল বেশ কিছুক্ষণ সময় ধরে। রাজ্যে ইতিমধ্যে গুন্ডা দমন আইন পাশ হয়েছে, কিন্তু এই ধরনের জিনিসগুলো প্রকাশ্যে করার যারা সাহস দেখাচ্ছে, শুধুমাত্র অ্যারেস্ট হওয়াটা কি যথেষ্ট? এক লাইন জাস্ট রিয়াকশন নেব সজল ঘোষ। দেখুন, আবারও বলছি যে বিজেপি এসছে বলে খুন বন্ধ হয়ে যাবে, রেপ বন্ধ হয়ে যাবে, এটা হতে পারে না। রেপ হলে কি হবে সেটা দেখেছেন। কোনো মুখ্যমন্ত্রী অতীতের মতন বলবেন না এমন ঘটনা অনেক ঘটে, বা বলবেন না সাজানো ঘটনা। রাস্তায় যদি কেউ কোদাল দিয়ে আরেকজন ভাইকে মারে, আমি কোনো মৃত্যুকেই করতে চাই না, ছোট করতে চাই না, সব মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু মনে রাখবেন এরা চিরকালই বাপকে মেরে ছেলে রাজা হয়েছে। আমি এখানে সেটা আনছি না, কিন্তু যদি কেউ কাউকে খুন করে মারে, কি করবে? আইন ব্যবস্থা নিচ্ছে কিনা দেখুন। আইন ও রাজনীতি করে, ও তৃণমূল করে, ও বিজেপি করে, ও মুসলমান ও হিন্দু বলে ছেড়ে দেয়নি, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। এটাই হচ্ছে আইনের শাসন। সময় লাগবে, এতদিন তো কোনো ভয়ই ছিল না। এখনো ভাবছে এটা আমার জামাত, এখানে থাকে সব, এখানে কোনো ভয় নেই, সেখান থেকেই পুলিশ ধরে আনবে, কোনো চিন্তা নেই। দরকার এই ভয় কিছুটা যদি, মানে এই যে আইনের প্রতি যদি শ্রদ্ধা এবং কিছুটা হলেও ভয় যদি না থাকে, তাহলে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো আমাদের প্রায় সময় দেখতে হবে। অনুপম বাবু, সময় একদম শেষ, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH